পূর্বের পার্টে আমরা দেখেছি এন্ড্রু জিনার উপর ইমোশনালি প্রেশার দেওয়ার চেষ্টা করছে। সে বলে, জানো বাবা 6 মাসের মেহমান, তারপরে তুমি ছাড়া আমার আর কেউই নেই, প্লিজ বিয়ের জন্য রাজি হয়ে যাও, আর না হয় শুধু এঙ্গেজমেন্টটা অন্তত করে নাও। তো এই পার্টে শুরুতে দেখানো হয় এন্ড্রুয়ের চোখে পানি দেখে জিনা অনেক কষ্ট পায়, কিন্তু সাহস নিয়ে বলে, আমার সিদ্ধান্ত যেটাই হোক, তুমি আগে প্রমিস করো যে আমাকে ভুল বুঝবে না, তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। এন্ড্রু কিন্তু এখানে এই কথা শোনার পরেও অ্যাক্টিং থেকে বেরই হয় না, আর কান্না করে বলে, প্লিজ হ্যাঁ বলে দাও, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি কখনোই হেরে যাব না, অনেক ওপরে পর্যন্ত উঠতে পারবো, প্লিজ না করো না, আর একটু ভেবে বলো। এটা বলে এন্ড্রু চলে যায়, কিন্তু জিনা এন্ড্রুকে থামিয়ে দিয়ে বলে, তোমার বাবার কিছু হবে না, তুমি টেনশন করো না। এই কথা বলে জিনাও অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্নাকাটি করে। এন্ড্রু তাড়াতাড়ি জেজের সাথে এরপর দেখা করতে যায়। তারপর এন্ড্রু জেজেকে একটা এগ্রিমেন্টে সাইন করতে বলে। যে সেট ক্যাপিটাল নামের কোম্পানির পার্টনার হতে চলেছে, সেই কোম্পানিতেও এন্ড্রুকে জয়েন্ট পার্টনারশিপে রাখবে, যাতে এন্ড্রুর বুদ্ধি ছাড়া জেজে বিজনেসে কিছু করতে না পারে। তারপরে জেজেও সাইন করে দেয়, আর এন্ড্রুকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই সিক্রেট ফাইলের কপি নিয়ে এসেছো? এন্ড্রু বলে, আমি আমার প্রমিস কখনোই ভুলি না স্যার। এটা বলে এন্ড্রু জেজেকে ওই সিক্রেট ফাইলের কপি দিয়ে দেয়, আর বলে, এখন হিসাব বরাবর হয়েছে, এরপর থেকে আমার আর আপনার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়। জেজে বলে, তোমার কি মনে হয় একটা এগ্রিমেন্টের দ্বারা তুমি আমাকে কন্ট্রোল করবে? যদি আমি এটা জিনাকে দেখিয়ে দেই তাহলে ভাবো তোমার কি হবে? এই জন্য আমাকে কন্ট্রোল করার চেষ্টা কখনোই করবে না। অন্যদিকে সিন্ডি অনেক আপসেট ছিল, কারণ সিন্ডি জেনে গিয়েছিল নাথান এই লির ফ্যামিলিকে হত্যা করিয়েছে। তারপর সিন্ডি নাথানের সাথে দেখা করতে যায়, আর নাথান অনেক খুশি হয়, কারণ নাথান ভাবে সিন্ডি তার প্রপার্টির অংশ দিতে এসেছে। কিন্তু সিন্ডি নাথানকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, শোনো, তুমি কি লির ফ্যামিলিকে হত্যা করিয়েছো? আমি সব কিছুই জেনে গেছি। নাথান তো চমকে যায় আর বলে, তোমাকে কে এইসব কিছু বলেছে? লি বলেছে নাকি? নাথান বলে, আমাদের ফ্যামিলির ভালোর জন্য তখন আমাকে এরকম করতে হয়েছে, এর মধ্যে আমার কোনো ভুল নেই। সিন্ডি বলে, এত বড় ক্রাইম করে তুমি ফ্যামিলির ভালোর কথা বলছো? তুমি একজন হত্যাকারী, আর তোমাকে এই শাস্তি অবশ্যই পেতে হবে, দেখে নিও। এটা বলে সিন্ডি চলে যায়। নাথান শকড হয়ে যায় আর বলে, এটা আমার বোন না, মনে হয় অন্য কেউ। অন্যদিকে সিন্ডির অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়েছিল, এই জন্য লিকে এসে বলে, সিন্ডি জানি না কোথায় চলে গিয়েছে, আর কারোর কলও ধরছে না। লি সিন্ডিকে কল করে, কিন্তু সিন্ডি এদিকে লোকাল বারে বসে ড্রিঙ্ক করছিল। সিন্ডি বলে, বারে ড্রিঙ্ক করছি। লি বলে, আরে কার সাথে ড্রিঙ্ক করছো তুমি? সিন্ডি বলে, পেয়েছি একটা হ্যান্ডসাম ছেলে। লি বলে, ঠিক আছে, আর যে হ্যান্ডসাম ছেলে তুমি পেয়েছো তার কান কেটে দিও না আবার, আর তার সাথে সাবধানে বাসায় পৌঁছে যেও যেভাবেই পারো। এটা বলে সে কল কেটে দেয়। কিন্তু সিন্ডির অ্যাসিস্ট্যান্ট লিকে বলে, স্যার, ড্রিঙ্ক করার পর সিন্ডির অবস্থা কিরকম হয় আমার মনে হয় এটা আপনার থেকে কেউ ভালো জানেই না, তাই প্লিজ আপনি ওই হ্যান্ডসাম ছেলেকে উদ্ধার করে সিন্ডিকে ফিরিয়ে আনুন। লি বলে, আরে ইয়ার, এই মেয়েটা আসলে আমার জন্য একটা বোঝা হয়ে গেছে, আমি চলে যাই। তারপরে যখন লি বারে আসে তখন লি দেখে সেখানে সিন্ডি একা বসেছিল। সিন্ডিকে দেখতেই লি বুঝতে পারে সিন্ডি কোনো একটা ব্যাপার নিয়ে আপসেট হয়ে আছে। লি সিন্ডিকে জিজ্ঞাসা করে, সমস্যা কি? সিন্ডি ইমোশনাল হয়ে যায়। তখন লি বলে, দেখো, আমার তোমার ওই ব্যাপারটা খুবই ভালো লাগে যে তুমি সব সময় কনফিডেন্ট থাকো, ভুল হোক বা সঠিক, কিন্তু যেটাই করো সেটাই তুমি কনফিডেন্সের সাথেই করো, কখনো হার মেনে বসে থাকো না। তোমার এই ব্যাপারটা খুবই ভালো, আর তোমার যে সমস্যা আছে সেটাও তোমাকে সেইভাবেই হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? আর মনে আছে তো, কাল থেকে তোমার কাজ শুরু হতে চলেছে। এখন তুমি ড্রিঙ্ক করো, কিন্তু সাহসী হয়ে থাকো, বুঝতে পেরেছো? পরের দিন পিয়ে এন্ড্রুকে কল করে আর বলে, চেয়ারম্যানকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তার অবস্থা খুবই খারাপ। এন্ড্রু তাড়াতাড়ি চেয়ারম্যানের বাসার দিকে যায়। অন্যদিকে নাথানকে দেখানো হয় যে কোর্ট থেকে অর্ডার নিয়েছে যে তার বাবার শরীর অনেক খারাপ, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাকে তার বাসায় যেতে হবে। এজন্য তারাও চেয়ারম্যানের বাসায় যাওয়ার জন্য বের হয়ে যায়। এতক্ষণের মধ্যে এন্ড্রু বাসায় পৌঁছে যায়, কিন্তু চেয়ারম্যান তাকে আবার ভুলে গিয়েছিল। আর পিয়েকে জিজ্ঞাসা করে, এটাকে? পিয়ে বলে, স্যার, এটা আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু এখন আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে যাব। সে কতদিন হলো তার ভাইয়ের বাসায় পড়ে আছে, আর সে হয়তো আমার সাথে রেগে আছে, এই কারণে আমাকে তার জন্য ফুলের তোড়া নিয়ে যেতে হবে। এসব বলে চেয়ারম্যানরা বাইরে বের হতে যাবে, তখনই সেখানে চেয়ারম্যানের ওয়াইফ, কিমি, ডাক্তার এবং একটা নার্স চলে আসে। আসলে কোর্ট থেকে এই ডাক্তারকেই পাঠানো হয়েছিল। তারপর যখন ডাক্তার চেয়ারম্যানকে চেক করতে যায়
তখনই চেয়ারম্যান তার ওয়াইফকে দেখে বলে, এটা কি, চাকরানি নাকি? তখন ডাক্তার বুঝে যায় যে এটা অ্যালজাইমার। ডাক্তার চলে যাওয়ার পর চেয়ারম্যানের ওয়াইফ এন্ড্রুকে বলে, তুমি কতটা নিচু কাজ করেছো, তোমার কোনো আইডিয়াও নেই, তুমি একদম তোমার মায়ের মতোই, পেছন থেকে চাকু মারতে একেবারে বিশেষজ্ঞ, আর তুমি এসব কিছু তার প্রপার্টি অর্জন করার জন্য করছো, তাই না? আর তোমার এই উদ্দেশ্য আমি কখনোই পূরণ হতে দিব না। এটা বলে চেয়ারম্যানের ওয়াইফ চলে যায়। কিন্তু এন্ড্রুয়ের মাথায় শুধু একের পর এক আইডিয়া আসতেই থাকে। এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, বাবার সাইন নেওয়ার জন্য ওই আর্টিস্ট কি রেডি আছে নাকি না? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার একদম রেডি আছে। অন্যদিকে জিনা বডিগার্ডের জন্য অনেক খাবার কিনে নিয়ে যায়। বডিগার্ড বলে, তোমার কি মনে হয় এইসব দেখিয়ে তুমি আমাকে কিনে নেবে? জন বলে, দেখো বডিগার্ড, তুমি তো অনেক বড় রফাদার, কিন্তু তুমি তোমার রফাদারি ভুল জায়গায় দেখাচ্ছ। যে এটা প্রাপ্য নয়। তুমি এখানে কষ্টে করে শুয়ে আছো আর যে বাইরে আরামে ঘোরাফেরা করছে। কিন্তু বডিগার্ড তাদের কোনো কথাতেই রাজি ছিল না। জিনা বলে, দেখো আমি তোমার অবস্থা জানার জন্য প্রত্যেক দিন আসবো, আর আমার তোমার ওপরে অনেক বেশি ভরসা আছে, বিশ্বাসও আছে। এটা বলে জিনা চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ার পর বডিগার্ড সব খাবার নিচে ফেলে দেয়। এখানে তাকে দেখে মনে হয় সে সবসময় যে রফাদার হয়েই থাকবে। ওইদিকে এন্ড্রু আর তার অ্যাসিস্ট্যান্ট ওই আর্টিস্টের লেখার সাথে চেয়ারম্যানের লেখার ম্যাচ করছিল, আর 90% ম্যাচ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, বাকি 10% ম্যাচ হওয়ার জন্য ওই আর্টিস্টকে আরও কিছুদিন প্র্যাকটিস করতে হবে, আর সেই জন্য ওই আর্টিস্ট 1 সপ্তাহ সময় চেয়েছে। এন্ড্রু বলে, না, এতটা সময় আমার কাছে নেই, তাকে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করতে বলো। পরের সিনে দেখানো হয় লি সিন্ডিকে নিয়ে বৃদ্ধ লোকটির বাসায় যায়, যেখানে লি ওই বৃদ্ধ লোকটির থেকে বন্ডস কিনতে চলেছে। সেখানে গিয়ে লি বৃদ্ধ লোকটির সাথে সিন্ডির পরিচয় করিয়ে দেয় যে এটা ডোডো গ্রুপের চেয়ারম্যানের মেয়ে, এরপরে চেয়ারম্যান সিন্ডি হবে। এই কথা শুনে সিন্ডিও চমকে যায় যে সত্যি। বৃদ্ধ লোকটি বলে, আমার কাছে ডোডো গ্রুপের 30% বন্ডস আছে, কিন্তু কোম্পানিকে টেক ওভার করার জন্য তোমার আরও 20% বন্ডসের প্রয়োজন হবে। তুমি প্রথমে ওই লোকেদের সাথে কথা বলো যাদের কাছে বাকি বন্ডস আছে, তারপরে আমি তোমার কাছে আমার বন্ডস বিক্রি করব। লি বলে, ঠিক আছে, আমরা সেটাই করব, কোনো সমস্যা নেই। তখন বৃদ্ধ লোকটি বলে, কিন্তু এটা এতটাও সহজ কাজ নয়, কারণ 20% বন্ডস অনেক লোকেদের মধ্যে ভাগ করা হয়েছিল, তাই তাদের সবাইকে এক জায়গায় ডেকে তাদেরকে বিশ্বাস করাতে হবে যে লি ডোডো গ্রুপের ভালো করবে নাকি ক্ষতি করবে। কিন্তু এইসব কিছু বাইরে থেকে ববি দেখছিল, আর তারপরে ববি এন্ড্রুকে সব বলে দেয়। এন্ড্রু তো অবাক হয়ে যায় যে বৃদ্ধ লোকটি লির কাছে বন্ডস বিক্রি করতে রাজি কিভাবে হয়ে গেল। তারপরে এন্ড্রু ওই রেস্টুরেন্টে যায় যেখানে বৃদ্ধ লোকটি খাবার খাচ্ছিল। বৃদ্ধ লোকটি বলে, লি অনেক ইন্টেলিজেন্ট, আমাকে তার কথা রাখতে হয়েছে। এন্ড্রু তো রেগে যায় আর বলে, আপনি তো আমাকে প্রমিস করেছিলেন যে ওই বন্ডস আপনি কখনো বিক্রি করবেন না। বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু এই যুগে কে প্রমিসকে পুরো করে এটা বলো আমাকে। কিন্তু আমি তাকে বলেছি যদি সে বাকি 20% বন্ডস কিনে আনতে পারে যেটা অন্যদের কাছে আছে, তাহলে তখন আমি আমার 30% বন্ডস তাকে বিক্রি করব। তুমি যদি চাও তাহলে তুমি বাকি 20% বন্ডস কিনে নিয়ে আসো, তাহলে আমি আমার 30% বন্ডস তোমাকে দিয়ে দেব, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এন্ড্রু তো জানে এটা তার জন্য সম্ভব নয়, তাই এন্ড্রু বলে, আচ্ছা তাহলে আপনি লির সাইড নেবেন? বৃদ্ধ লোকটি বলে, পরের মিটিংয়ে কথা হবে। এদিকে লি বাকি বন্ডস কেনার জন্য কিছু লোকেদের সাথে মিটিং করে। তারা বলে, যদি ডোডো গ্রুপের কেউ থাকে তাহলে আমরা বিক্রি করার জন্য ভাবতে পারি, কিন্তু আমরা তোমার কাছে কেন বিক্রি করব? লি তখন সিন্ডিকে ডাকে, যে ডোডো গ্রুপের বোর্ড মেম্বার। লি বলে, আমি সিন্ডির পার্টনার, আপনি আমাকে দিন বা সিন্ডিকে দিন, একই কথা। ওইদিকে যে অন্য একটা প্ল্যান করছিল। লি আর এন্ড্রু বন্ডস কেনার জন্য বিজি হয়ে যায়, কিন্তু আমরা যদি বৃদ্ধ লোকটি থেকে কোনোভাবে 30% বন্ডস কিনতে পারি তাহলে দুজনেই রাস্তা থেকে সরে যাবে। কিন্তু যখন যে বৃদ্ধ লোকটির সাথে দেখা করতে যায় তখন বৃদ্ধ লোকটি লিয়ের বলা কথা কিছু মনে পড়ে যায় যে 1 নম্বরের লোভী আর অনেক বড় ক্রিমিনাল। যদি সে আপনার কাছে বন্ডস কিনতে আসে তাহলে তাকে বাসার ভেতরে আসতে দেবেন না, সে একটা দুষ্ট শক্তি। এই জন্য বৃদ্ধ লোকটি তার গার্ডকে বলে, তাকে ভেতরে আসতে দিও না, তাকে বাইরে ওয়েট করতে বলো, আমি নিজে বাইরে গিয়ে তার সাথে দেখা করব। তারপর বৃদ্ধ লোকটি বাইরে গিয়ে জেজেকে জিজ্ঞাসা করে, তুমি কে? তারপরে যে তার পরিচয় দিয়ে বলে, আমি আপনার সাথে একটা বিজনেস ডিল করতে এসেছি। এই কথা শুনে বৃদ্ধ লোকটি বলে, আমি তোমার মতো খারাপ শক্তির সাথে কথা বলতেই চাই না, আর না তোমার সাথে কোনো বিজনেস করব, চলে যাও এখান থেকে। এটা বলে বৃদ্ধ লোকটি জেজের উপরে লবণ ছিটিয়ে দেয়। কিন্তু জেজের ব্যবহার তো আপনাদের জানাই আছে, যে বৃদ্ধ লোকটির উপরে ঝাঁপিয়ে আসতে লাগে। কিন্তু বৃদ্ধ লোকটির গার্ড তখন জেজেকে ধরে ফেলে, আর তারপরে বৃদ্ধ লোকটি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এখানে জেজের অনেক অপমান হয়ে যায়।
আর যে এখানে শপথ করে যে আমি এর বদলা অবশ্যই নেব। ওইদিকে এন্ড্রু বন্ডস কেনার জন্য কিছু লোকেদের সাথে কথা বলে রেখেছিল, কিন্তু লির প্রতিযোগিতায় এন্ড্রু আবার হেরে যায়। এন্ড্রু বলে না না, এরকম হতে দেওয়া যাবে না, আমাদের কিছু একটা করে ওই বৃদ্ধ লোকটি 30% বন্ডস কিনতেই হবে। তখন ববি এন্ড্রুকে বলে প্রাইভেট লোন কোম্পানির লোকেদের শুধু একটা এজেন্সি দেখেই ভয় পায়, সেটা হলো প্রাইভেট লোন টাস্ক ফোর্স। যদি আমরা তাকে মাঠে নামিয়ে দেই তাহলে বৃদ্ধ লোকটি আমাদের কথা শুনতেই হবে। এন্ড্রু বলে কিন্তু বৃদ্ধ লোকটি একটা টপে আছে, আমরা তার কি করতে পারবো? তখন এন্ড্রুর নেইলের কথা মনে পড়ে যে আরো বড় টপে আছে। এই জন্য এন্ড্রু নেইলকে কল করে আর পরের সিনে এন্ড্রু নেইলের সাথে দেখা করে আর বলে আপনার আমাকে একটা সাহায্য করতে হবে, এই বৃদ্ধ লোকটির বাসায় টাস্ক ফোর্সকে পাঠাতে হবে। আমি জানি যে তার চায়নাতেও প্রবেশাধিকার রয়েছে, কিন্তু আপনি তো অনেক বড় বড় লোকেদেরকে চেনেন, আপনি এই কাজ অবশ্যই করতে পারবেন। যদি কিছুক্ষণের জন্য বৃদ্ধ লোকটি জেলে চলে যায় তাহলে আমি আমার কাজ খুব শান্তিতেই কমপ্লিট করতে পারবো। কিন্তু নীল জিজ্ঞাসা করে তোমার জন্য আমি এসব কেন করব, এটা বলো আমাকে। এন্ড্রু বলে আমি জেজের পার্টনার হয়েছি আপনার প্রেসিডেন্ট ইলেকশনের ক্যাম্পেইনের জন্য। জেজে যদি কোম্পানি থেকে 1 টাকাও বের করতে চায় সেটা বের করতেও আমার পারমিশন নিতে হবে, আর যদি আপনি আমার এই কাজ করে দেন তাহলে আমি আমার ভাগের বন্ডস আর আপনার ক্যাম্পিংও করে দেব। নীল তখন বলে ঠিক আছে, আমি ভেবে জানাবো। পরের সিনে নেইল জেজে আর কিমির সাথে দেখা করে, আর তারা প্রথম থেকে জানতো যে এন্ড্রু এইরকম একটা প্রস্তাব নিয়ে আসবে, আর তারা এন্ড্রুর সব কথাই রেকর্ডও করেছিল। জেজে নেইলকে বলে যেরকম আপনি সিদ্ধান্ত নিয়েছেন সেই রকমই এন্ড্রুকে বলেন। তখন জেজের বলার জন্য নেইল এন্ড্রুকে কল করে আর বলে আমি তোমার ডিলটা অ্যাকসেপ্ট করেছি। অন্যদিকে এন্ড্রু জিনাকে নিয়ে হাসপাতালে যায়, সেখানে চেয়ারম্যানকে অ্যাডমিট করা হয়েছে। চেয়ারম্যান অনেক দুর্বল হয়ে পড়েছে। চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞাসা করে বাবা আমার কি সমস্যা? এন্ড্রু বলে বাবা আপনার অ্যালজাইমার আছে। তখন চেয়ারম্যান পড়ে যেতে থাকে, কারণ তার শরীরের অর্ধেক প্যারালাইসিস হয়ে গিয়েছে। এন্ড্রু তাড়াতাড়ি চেয়ারম্যানকে ধরে আর বলে বাবা আমি আপনার কিছুই হতে দেব না, আপনি সব সময় আমার সাথেই থাকবেন। এন্ড্রুকে এভাবে ইমোশনাল হতে দেখে জিনাও ইমোশনাল হয়ে যায়। তারপরে এন্ড্রু বাইরে গিয়ে একা বসে কান্না করে। জিনা এন্ড্রুর জন্য অনেক খারাপ লাগে, তাই জিনা এন্ড্রুর সাথে কথা বলতে যায়, কিন্তু এন্ড্রু বলে জিনা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক লেট হয়ে গেছে, তুমি এখন বাসায় যাও, আমি এখানে নিজেই বাবাকে দেখে নেব, আমার এখন তার জন্য অনেক টেনশন হচ্ছে। এটা বলে এন্ড্রু অনেক কান্না করে দেয়, আর তারপর জিনা চুপচাপ চলে যেতে থাকে। কিন্তু কিছু দূর গিয়ে সে থেমে যায়, জানি না জিনা আবার কি ভেবে ফিরে আসে আর পেছন থেকে এন্ড্রুকে জড়িয়ে ধরে বলে তোমার বাবার কিছু হওয়ার আগেই একটা কাজ করি, আমরা এঙ্গেজমেন্ট করে ফেলি, তুমি কষ্ট পেও না, সবকিছু ভালোর জন্যই হয়। এই কথা শুনে আমাদের সবারই মন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কিভাবে কান্নাকাটি করে ইমোশনাল ড্রামা করে এন্ড্রু অবশেষে জিনাকে রাজি করিয়ে ফেলল। তারপর এন্ড্রু জিনাকে জড়িয়ে ধরে। পরের দিন এন্ড্রু আর লি ডোডো গ্রুপে ছিল। এখানে জানা যাবে যে কতজন লোক লিকে বন্ডস দেবে আর কতজন এন্ড্রুকে। লি তো অনেক কনফিডেন্ট ছিল, কিন্তু লি তো জানে না যে বৃদ্ধ লোকটির বাসায় টাস্ক ফোর্স পাঠানো হবে। অন্যদিকে বৃদ্ধ লোকটি ডোডো গ্রুপে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তখনই সেখানে টাস্ক ফোর্স চলে আসে। তারা বলে আমরা যে খবর পেয়েছি এখানে ইলিগাল বিজনেস লেনদেন করা হচ্ছে, তাই আমাদের অভিযান চালাতেই হবে আর আপনাকে আমাদের অফিসে আসতে হবে। বৃদ্ধ লোকটি তাড়াতাড়ি পুলিশ অফিসার আর বড় একটা অফিসারকে কল করে, কিন্তু সবগুলো ফোন বন্ধ আসে। বৃদ্ধ লোকটি বুঝতে পারে না যে এখন সে কি করবে, কারণ যদি সে ডোডো গ্রুপে না যায় তাহলে সে লিকে প্রমিস করেছিল সেটা পূরণ করতে পারবে না। মোজো বুঝতে পারে যে এসব এন্ড্রুয়ের কাজ। মোজো এই কথা লিকে বলতে যাবে, কিন্তু তার আগেই টাস্ক ফোর্সরা বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায়। ওইদিকে লি অনেক টেনশনে পড়ে যায় যে একটু পরেই মিটিং শুরু হবে আর এর মধ্যেই তাকে অ্যারেস্ট করা হলো, সবকিছু তো একদম শেষ হয়ে যাবে। কিন্তু এন্ড্রু বলে যে ইলিগাল বিজনেসে যদি লেনদেন করে তাহলে তো অ্যারেস্ট হতেই হবে, তাই না? তারপর লি তাড়াতাড়ি চীনে দূতাবাসকে কল করে, কিন্তু সেখানে দূতাবাসের সামনে নেইল বসেছিল। ওই অফিসার নেইলকে কল দেয়। নেইল কল ধরে বলে আরে বাবা লি কেমন আছো তুমি? আমি নেইল বলছি। লি পরিষ্কার বুঝতে পারে যে এইসব কিছু নেইলের চাল। লি তখন বলে আচ্ছা তাহলে আপনি এন্ড্রুয়ের টিমে চলে গিয়েছেন? কোনো সমস্যা নেই। নেইল বলে আমি কারো টিমে নেই, কিন্তু যদি তুমি আমার সাথে কোনো বিজনেস ডিল করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। লি বলে আমি জানি আপনি আমাকে কোনো সাহায্য করবেন না, এই জন্য আপনার সাথে কথা বলাটাই বৃথা। এই কথা বলে লি কল কেটে দিতে যাবে, তখন নেইল বলে দেখো আমার এন্ড্রুকে ভালো লাগে না আর অন্য কাউকেও ভালো লাগে না, এই জন্য আমি পরিস্থিতি বুঝে কারো সাহায্য করার জন্যই তৈরি আছি। এই কথা শুনে লি কল কেটে দেয়।
লি বলে, জানি না এই নীল আমাদের সাহায্য করবে নাকি না। তারপর নীল পুলিশ স্টেশনে কল করে বলে, বৃদ্ধ লোকটিকে ছেড়ে দাও। মুজো সেখানে ছিল, আর বৃদ্ধ লোকটি তাকে দেখে খুশি হয় আর বলে, হয়েছে, চাইনিজ দূতাবাসের সাথে কথা বলে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বৃদ্ধ লোকটি বলে, চাইনিজ দূতাবাস নয়, বরং নীল আমাকে ছাড়িয়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজনই ডোডো গ্রুপের জন্য বের হয়ে যায়। এখানে মিটিং শুরু হয়েছিল। এন্ড্রু তো অনেক খুশি ছিল যে লি হেরে যাবে, কিন্তু বন্ডসের হিসাব হওয়ার কিছুক্ষণ আগে সেখানে বৃদ্ধ লোকটির এন্ট্রি হয়। এন্ড্রু একদম চমকে যায়, আর লিও অবাক হয়ে যায় যে নীল আমাকে সাহায্য কেন করেছে। তারপরে ভোট শুরু হয়ে যায়, আর ৬৬টা ভোট লি পায়, আর সে জিতেও যায়। মানে এখন ডোডো গ্রুপে ৬৬টা বন্ডস লিয়ের হয়েছে। পরের সিনে জানা যায় যে আসলে নীলের প্ল্যান কি ছিল। জিরাট জিজ্ঞাসা করে, আপনি লিয়ের সাহায্য কেন করেছেন? নীল বলে, আরে আমি লিয়ের না, জেজে সাহায্য করেছি। আমি সবসময় জেজের সাইটই নেব। আমি যা করেছি এর জন্য ডোডো গ্রুপ এখন জেজের হবে। তুমি শুধু দেখতে থাকো আমার কাজ। অন্যদিকে জেজে এন্ড্রুকে জিজ্ঞাসা করে, কি মনে হয় তুমি লিয়ের কাছে হেরে গেছো? নীলের কাছে যাওয়ার বদলে যদি তুমি আমার কাছে আসতে তাহলে আজকে তুমি জিতে যেতে। তখন এন্ড্রু বলে, এখন আর কিছু হবে না স্যার, সংখ্যাগরিষ্ঠ বন্ডস এখন লিয়ের কাছে আছে। আমাদের কোম্পানির দেউলিয়া তো অবশ্যই হবে। এখানে জেজে ভিলেনের মতো হাসি দিয়ে বলে, চিন্তা করো না, আমার কাছে আরও একটা আইডিয়া আছে। এদিকে লি ভাবে, আমি তো এন্ড্রুকে রাস্তা থেকে সরিয়ে ফেলেছি, এখন জিনাকে প্রপোজ করব। মুজে বলে, আমার ভয় হয় যে তোমার মাথায় যে বুলেট আছে তার জন্য যদি তোমার আবার ব্যথা শুরু হয় তাহলে তোমার ব্রেন ড্যামেজ হয়ে যাবে আর তোমার জীবনও চলে যেতে পারে। লি বলে, আমার ব্রেনের চিন্তা থেকে মনের চিন্তা বেশি। আমি কোনোভাবেই চাই না জিনা এন্ড্রুয়ের হয়ে যাক, কারণ আমি জিনাকে ভালোবাসি, কিন্তু এন্ড্রু তাকে ইমোশনালি ভাবে ফাঁসিয়ে রেখেছে। এই জন্য আমি তাড়াতাড়ি গিয়ে জিনাকে প্রপোজ করব। প্লিজ এবার আপনি আমাকে আর থামাবেন না। তারপরে লি সোজা জিনার সাথে দেখা করতে যায়। জিনা তার ফ্রেন্ডের সাথেই যাচ্ছিল, তখন লি জিনার সামনে যায় আর বলে, আমি তোমার সাথে একা কথা বলতে চাই। তারপর জিনার ফ্রেন্ড বাসায় চলে যায়। তখন জিনা আর লি হাঁটতে শুরু করে। লি বলে, একটা ছেলে ছিল যে 3 বার একটা মেয়েরই প্রেমে পড়ে যায়। প্রথমে তো সে দেখতেও পেত না যে সেই মেয়ে দেখতে কেমন, কিন্তু সেই ছেলে ওই মেয়েটাকে অনেক ভালোবাসতো। পরে সেই ছেলেটা ওই মেয়েটাকে হারিয়ে ফেললো। তারপরে 2 বছর পর ছেলেটা ওই মেয়ের সাথে আবার তার দেখা হয়। তখন সে তাকে দেখতেও পেত। ছেলেটা মেয়েটাকে চিনতে পারেনি, কিন্তু ছেলেটা মেয়েটাকে চিনতে পারেনি। তারপরেও সেই ছেলেটা মেয়েটারই প্রেমে পড়ে যায়। কিন্তু ভাগ্যটা দেখো, ছেলেটা আবার মেয়েটার থেকে আলাদা হয়ে যায়, আর ওই মেয়েটার স্মৃতি ছেলেটার মেমোরি থেকে মুছিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও তৃতীয়বার ছেলেটা ওই মেয়েটারই প্রেমে পড়ে যায়, আর ওই মেয়েটা না জানি এত বছরের মধ্যে কত খারাপ দিন তাকে দেখতে হয়েছে, কিন্তু তারপরেও মেয়েটা ওই ছেলেটার জন্যই বেঁচে ছিল। মেয়েটা ছেলেটার এত কাছে থেকেও পরিস্থিতির কারণে তার থেকে দূরে থাকতে হয়েছে। এর মানে তুমি বুঝতে পারো, সেই দুজন যতবারই আলাদা হয়ে যাক না কেন তাদের সাথে আবার দেখা হবেই। ছেলেটা মেয়েটাকে ছাড়া বাঁচতে পারবে না, সেরকম ভাবে মেয়েটাও ছেলেটাকে ছাড়া বাঁচতে পারবে না। লি এখানে বলতে থাকে, এখনো কি তুমি চুপ করে থাকবে জিনা? লিয়ের মুখে নিজের আসল নাম শুনে জিনা চমকে যায়। লি বলে, এইবার আমি তোমাকে হারাতে চাই না, আমার সব কিছু মনে পড়েছে। তুমি চলে গেলে আমি কষ্ট পাবো, তুমি আমার থেকে দূরে যেও না। লিয়ের চোখে পানি আসে, আর লি এখন জিনার হাত ধরে। জিনার চোখেও পানি চলে আসে, কিন্তু জিনা কিছুই বলতে পারে না, কারণ জিনা যে এন্ড্রুকে একদিন আগে এঙ্গেজমেন্ট করবে বলে প্রমিস করেছে। তো এখানে জিনা কিছু বলতে যাবে, আর এর মধ্যেই এই পার্টিও এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এরপরে পার্টগুলো যে কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে অবশ্যই মনে রাখুন।